নমস্কার বন্ধুরা, প্রচেষ্টা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো প্রথম ক্লাসে আমি তোমাদের সঙ্গে ডিসকাস করেছি জৈব যৌগের যে প্রাথমিক ধারণা সেই সম্বন্ধে। আমি একটা প্রাথমিক জেনারেল কনসেপ্ট বা প্রাথমিক ধারণা দেওয়ার চেষ্টা করেছি যে জৈব যৌগ কী। তো আমি সেখানে বলেছি যে জৈব যৌগ কিছুই না, কার্বন দ্বারা গঠিত যে সমস্ত যৌগ আছে তার যে সম্ভার, সেগুলোই সাধারণত আমরা জৈব যৌগ হিসাবে বিবেচনা করে থাকি। তার সঙ্গে আরও কিছু মৌল আছে, সেগুলো আমি অলরেডি ডিটেলসে তোমাদের সঙ্গে ডিসকাস করেছি। তো আমি তোমাদেরকে রেকমেন্ড করবো যে তোমরা সেই ভিডিওটা দেখতে পারো। আর আমি এই ভিডিওর শেষে কমেন্ট সেকশানে লিঙ্ক দিয়ে দেবো, যেগুলো তোমরা আই বাটনটা ক্লিক করেও সেই ভিডিওটা ডাইরেক্টলি যেতে পারো, ঠিক আছে? তো সেখানে আমি বলেছি যে কার্বনের দুটো প্রধান কারণের জন্য বা দুটো প্রধান ধর্মের জন্য আমরা বিভিন্ন রকমের জৈব যৌগ দেখতে পারি। প্রথম হচ্ছে কার্বনের ক্যাটিনেশন ধর্ম, আর দ্বিতীয় হচ্ছে কার্বনের আইসোমেরিজম বা সমবায়িত ধর্ম। তো সেখানে আমি সংক্ষেপে আলোচনা করেছি। তো আজকে আমার টপিক হচ্ছে জৈব যৌগের সমবায়িত ধর্ম, এখানে আমি কি করবো, এখানে আমি ডিটেলসে তোমাদের সাথে সমবায়িত ধর্ম জিনিসটা কি বা আইসোমেরিজম কি সেটা নিয়ে আমি আলোচনা করব, ঠিক আছে? তো প্রথমেই বলে রাখি যে তাহলে সমবায়বতা জিনিসটা কি বা আইসোমেরিজম কি। তো যদি আমি খুব সাধারণভাবে বা খুব সহজ ভাষায় যদি আমি বলি, তাহলে এটি হচ্ছে জৈব যৌগের একটা ধর্ম, যেখানে আণবিক সংকেত এক থাকবে, কিন্তু সেই এক আণবিক সংকেত বিশিষ্ট আমরা যদি কিছু যৌগ নিই যাদের গঠন সংকেত আলাদা হবে, বা যদি গঠন সংকেতও সেম হয়, তাদের যে ত্রিমাত্রিক বিন্যাস বা যে 3 ডাইমেনশনাল ওরিয়েন্টেশন সেগুলো আলাদা হবে। তার উপর ভিত্তি করে আমরা কি পাবো, আমরা বিভিন্ন ধরনের যৌগ কল্পনা করতে পারবো যাদের কি হবে, আণবিক সংকেতটা একই হবে। তো সেই যে পুরো ঘটনা যেখানে আণবিক সংকেতটা সেম থাকবে, কিন্তু আমি সেই একই আণবিক সংকেতগুলা বিভিন্ন জৈব যৌগ পেতে পারি, সেই পুরো ঘটনাটাকে আমরা বলি জৈব যৌগের সমবায়বতা ধর্ম। আর ওই যে এক একটা আমরা জৈব যৌগ কল্পনা করতে পারি একই আণবিক সংকেত থেকে, তো সেই সমস্ত জৈব যৌগগুলোকে কি বলা হবে, একে অপরের আইসোমার বা সমবায়বী। তো আমি যদি একটা এক্সাম্পল নিই তাহলে ব্যাপারটা আরো বুঝতে সুবিধা হবে। তো ধরে নাও তোমাদেরকে দেয়া আছে C5H12, একটা আণবিক সংকেত দেয়া আছে। তো এখান থেকে আমি কি কি যৌগ কল্পনা করতে পারি, জৈব যৌগ। তো প্রথমে যদি আমি একটা জৈব যৌগ লিখে নিই, যেখানে আমার কার্বন সংখ্যা কটা হতে হবে, 5টা, আর হাইড্রোজেন কটা হতে হবে, 12টা। তো আমি প্রথমে নিয়ে নিই একটা জৈব যৌগ, একটা জৈব যৌগ নিয়ে নিলাম। তো এখানে কি আছে দেখো, হাইড্রোজেন আছে 3টে, দুটো 5টা, দুটো 7টা, দুটো 9টা, 3টে 12টা। তাহলে হাইড্রোজেন সংখ্যা আমার মিলে যাচ্ছে, এখানে কটা আছে, 12টা। কার্বন সংখ্যা কটা আছে, 1টা, 2টো, 3টে, 4টে, 5টা। তো কার্বন সংখ্যা আছে আমার 5টা। তার মানে কি এই যৌগে হাইড্রোজেন 12টা পেয়ে গেছি, কার্বন পেয়ে গেছি 5টা। তো এই আণবিক সংকেতের সঙ্গে এটা ম্যাচ করছে। তো এটা একটা আমি এমন জৈব যৌগ পেয়েছি যেখানে কার্বন আছে 5টা, হাইড্রোজেন আছে 12টা। তো আমি কি আর অন্য কোনো জৈব যৌগ কল্পনা করতে পারি? তো যদি আমি আর একটা জৈব যৌগ লিখি, এটা একটা লিখে নিলাম। তো আমি দেখো এখানে 3টে জৈব যৌগ লিখে নিয়েছি যেগুলোর অস্তিত্ব আছে। তো এখানে যদি আমি কাউন্ট করি, এখানে কটা হাইড্রোজেন আছে, হাইড্রোজেন 3টে, একটা 4টে, 3টে 7টা, দুটো 9টা, 3টে 12টা। তাহলে এখানে হাইড্রোজেন আছে 12টা, কার্বন কটা আছে, 1টা, 2টো, 3টে, 4টে, 5টা। তো এর ক্ষেত্রেও আণবিক সংকেতটা C5H12। এখানে আমি দেখে নিই, এখানে 3টে, 6টা, 9টা, 12টা। তাহলে এখানে হাইড্রোজেন আছে 12টা, কার্বন কটা আছে, 1টা, 2টো, 3টে, 4টে, 5টা।
তো এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কার্বন আছে 5টা আর হাইড্রোজেন আছে 12টা। তাহলে কি এই যে তিনটে আমি যৌগ লিখে নিয়েছি, যদি আমি এদের নাম দিই তাহলে এটা হবে 1, এটা হবে 2 আর এটা হবে 3। তো এই যে তিনটে জৈব যৌগ আমরা লিখে নিয়েছি, তো এখানে দেখতে পাচ্ছি সবের আণবিক সংকেত কিন্তু C5H12 এই আণবিক সংকেত থেকে স্যাটিসফাই করছে, কিন্তু তাদের গঠন সংকেত কিন্তু আলাদা। এটা নরমাল লিনিয়ার চেন, এগুলো ব্রাঞ্চ আছে। তো কি হচ্ছে যে অনুমধ্যস্থ যে গঠন সংকেত বা যে তাদের মধ্যে যে সমযোজী বন্ধন, তার যে বিভিন্নতার জন্য আমরা কি পাচ্ছি, বিভিন্ন ধরনের জৈব যৌগ পাচ্ছি যাদের আণবিক সংকেতটা এক। তো আমি এটাই বলার চেষ্টা করছি যে এখান থেকে এটা আরো বেশি ক্লিয়ার বা তোমাদের কাছে বুঝতে সুবিধা হচ্ছে। দেখো যে একই আণবিক সংকেত আমি নিয়েছি, কিন্তু সেখান থেকে আমি বিভিন্ন জৈব যৌগ কল্পনা করতে পারছি যাদের অস্তিত্ব আছে। তাহলে এই যে পুরো ঘটনাটা, যেখানে আবার বলছি যে একটাই আণবিক সংকেত আছে, সেখান থেকে আমি বিভিন্ন জৈব যৌগ কল্পনা করতে পারছি, এই পুরো ঘটনাটাকে বলা হয় জৈব যৌগের আইসোমেরিজম বা সমবায়িতা ধর্ম। আর এই যে 1, 2, 3 এগুলোকে বলা হবে কি পরস্পরের আইসোমার বা সমবায়বী, কারণ এদের আণবিক সংকেত একই কিন্তু এদের গঠন সংকেত আলাদা, তাই জন্য এরা কি হবে পরস্পরের আইসোমার বা সমবায়বী। তো এই ছিল কিছু জেনারেল ইন্ট্রোডাকশন বা বলতে পারো যে প্রাথমিক কিছু ধারণা এই সমবায়িতা ধর্ম সম্পর্কে। আর আইসোমার সম্বন্ধে আমি একটা ধারণা তোমাদের দিলাম। তো এবার আমি চলে আসবো কি এই সমবায়িতাকে আমরা দুভাগে ভাগ করতে পারি। 1 নম্বর গঠনগত, জৈব যৌগের গঠনগত কারণে আমরা সমবায়িতাকে একটা শ্রেণীতে ভাগ করে নিতে পারি। আর একটা কি ত্রিমাত্রিক, ত্রিমাত্রিক সমবায়িতা। তাহলে কি যখন গঠনগত পার্থক্য থাকবে জৈব যৌগের মধ্যে, তখন সেটাকে আমরা গঠনগত সমবায়িতা ধর্মের মধ্যে ফেলবো। আর যখন ত্রিমাত্রিক মানে কি হবে, গঠনগত মানে 2-3টে যে জৈব যৌগ থাকে তাদের মধ্যে গঠন মানে তাদের মধ্যে যে সমযোজী বন্ধন সেগুলো একই হবে, তাদের যে গঠন বিন্যাস সেগুলো সেম হবে, কিন্তু তাদের ত্রিমাত্রিক যে বিন্যাস বা যে 3 ডাইমেনশনাল ওরিয়েন্টেশন সেগুলো আলাদা হবে। তার জন্য আমরা আইসোমার পেতে পারি। তো সেগুলো আমরা কিসে আলোচনা করবো, এই ত্রিমাত্রিক সমবায়ের মধ্যে আলোচনা করব। কিন্তু আজ আমি শুধু এই ভিডিওতে আলোচনা করব গঠনগত সমবায়িতা সম্পর্কে। এবার এই গঠনগত সমবায়িতার মধ্যে আরো অনেক ভাগ আছে, সেগুলো আমি ডিটেইলসে আলোচনা করব। আর পরের ভিডিওতে আমি এই ত্রিমাত্রিক সমবায়িতা সম্পর্কে আলোচনা করব। তাহলে আমাদের কি হবে, জৈব যৌগের সমবায়িতা ধর্ম সেটা পুরো কমপ্লিট হয়ে যাবে, পুরো কভার হয়ে যাবে দুটো ভিডিওর মধ্যে। তাহলে তোমরা দেখতে থাকো। তো এখন আমরা কি করব, এখন আমরা গঠনগত সমবায়িতা নিয়ে আলোচনা করব। তোমরা দেখতে হচ্ছে নাম থেকেই তোমরা বুঝতে পারছো গঠনগত সমবায়িতা কিভাবে আসতে পারে, যে জৈব যৌগের যে গঠনগত যে পার্থক্য তার উপর ভিত্তি করে আমরা এই গঠনগত সমবায়িতা ধর্মটা পেতে পারি জৈব যৌগের ক্ষেত্রে। তো গঠনগত সমবায়িতার মধ্যে কিছু ভাগ আছে, সেগুলো কি কি আমি একটু লিখে নিতে চাই তোমাদের জন্য। সেগুলো প্রথম হচ্ছে শৃঙ্খল ঘটিত সমবায়িতা হতে পারে। 2 নম্বর হচ্ছে অবস্থান ঘটিত সমবায়িতা হতে পারে। প্রতিটা আমি ডিটেইলসে আলোচনা করব, তো তখন আরো ক্লিয়ার হবে তোমাদের বুঝতে পারবে। 3 নম্বর হবে কার্যকরী গ্রুপ। কার্যকরী গ্রুপ বা ফাংশনাল গ্রুপের ডিফারেন্সের জন্য আমরা গঠনগত সমবায়িতা পেতে পারি। 4 নম্বর হচ্ছে মেটামরিজম। 5 নম্বর হচ্ছে
বদ্ধ শৃঙ্খল, মুক্ত শৃঙ্খল, আর 6 নম্বর হচ্ছে টটোমারিজম। এখন আমরা কি আলোচনা করছি? গঠনগত সমবায়বতা নিয়ে। তো আণবিক যে গঠন সংকেত তার মধ্যে পার্থক্য থাকবে। তো গঠন সংকেতের মধ্যে পার্থক্য মানে কি? পরমাণুগুলোর মধ্যে কি হবে, যে সংযোজন, তার মধ্যে পার্থক্য থাকবে। তো এই যে পরমাণুর মধ্যে যে সংযোজনের যে পার্থক্য, তার জন্য আমরা কি বিভিন্ন ধরনের আইসোমার পেতে পারি, যাদের প্রতিটার গঠন আলাদা হবে। তো যেহেতু তাদের মধ্যে গঠন আলাদা, তার জন্য কি হবে, তাদের যে ভৌত ধর্ম তার সঙ্গে সঙ্গে রাসায়নিক ধর্ম, এগুলো কি হবে, প্রতিটা আইসোমারের ভৌত ধর্ম, রাসায়নিক ধর্ম এগুলো আলাদা হবে, কারণ তাদের গঠন সংকেতের বিভিন্নতার জন্য বা পরমাণুর মধ্যে যে সংযোজন, সেগুলো যেহেতু পার্থক্য রয়েছে, তাহলে কি এই গঠনগত সমবায়বতার মধ্যে যে সমস্ত যৌগ করবো বা যে সমস্ত আইসোমার আমরা কিছুক্ষণের মধ্যে দেখাবো এক্সাম্পল নিয়ে, তো তারা কি হবে, তাদের যে ভৌত রাসায়নিক ধর্ম সেগুলো কি হবে, পরস্পর থেকে আলাদা হবে। এখন আমি এক একটা করে আলোচনা করি। প্রথমে কি করবো, আমি শৃঙ্খল গঠিত সমবায়বতা নিয়ে আলোচনা করব। যদি 1 নম্বর নাম নিই, তো শৃঙ্খল গঠিত মানে আমি যদি এক্সাম্পল নিই, একই এক্সাম্পল আমি আবার নিচ্ছি C5H12। তো এটা দিয়ে আমি অলরেডি তোমাদেরকে 3টে এক্সাম্পল দেখিয়ে দিয়েছি। তো সবগুলো আমি এখানে আর রাখবো না, আমি শুধু তোমাদেরকে ব্যাপারটা বোঝানোর জন্য 2টো নিচ্ছি। তো এই দুটো আমি আইসোমার লিখে নিয়েছি, যাদের ক্ষেত্রে আণবিক সংকেত একই, যেটা হচ্ছে C5H12, কিন্তু এখানে দেখো এটা সরল শৃঙ্খলে রয়েছে এই যৌগটা, কিন্তু এখানে এটা সরল শৃঙ্খলে নেই। দুটো মিথাইল গ্রুপ যেটা এই কার্বনের সঙ্গে অ্যাটাচ রয়েছে, বা এখানে দুটো মিথাইল গ্রুপ সাবস্টিটিউট রয়েছে। তো এই যে যৌগটা, এটা সরল শৃঙ্খল নয়, কিন্তু এখানে এটা সরল শৃঙ্খলে রয়েছে। তাহলে এই যে শৃঙ্খলগত যে পার্থক্য, এই কারণে আমরা কি পাচ্ছি, 2 রকমের আইসোমার কল্পনা করতে পারি। তাহলে এই শৃঙ্খলগত পার্থক্যের জন্য যে আমরা সমবায়বতাটা পাবো, সেটাকে আমরা কি বলবো, শৃঙ্খল গঠিত সমবায়বতা। ঠিক আছে? এখন আমি যদি 2 নম্বর আলোচনা করি, 2 নম্বরে কি আছে আমার, অবস্থান গঠিত সমবায়বতা। তাহলে আমি একটা এক্সাম্পল নিয়ে নিই, C3H7O6 সরি। তাহলে C3H7OH এরকম একটা আণবিক সংকেত দেওয়া আছে। তো এটা দিয়ে আমি কি রকমের আইসোমার কল্পনা করতে পারি? তাহলে আমি যদি লিখি CH3 CH2 CH2 OH, এটা একটা হতে পারে। আর একটা যদি আমি নিয়ে নিই, তাহলে এখানে দেখে নিই 1 2 3 তিনটে কার্বন, 3 5 7 7টা হাইড্রোজেন, একটা OH, এখানে 3 4 6 নট সরি, এটা তিনটে কার্বন যেহেতু আছে, তাহলে একটা দুটো তিনটে কার্বন হয়ে গেল। কারণ হাইড্রোজেন কত হলো, 3 3 6 7টা, আর একটা OH আছে। তাহলে এখানে দেখতে পাচ্ছি এই যে ফাংশনাল গ্রুপ বা কার্যকরী গ্রুপ যেটা OH, সেটা এই যৌগের ক্ষেত্রে প্রান্তীয় কার্বন আছে, কিন্তু এই যৌগের ক্ষেত্রে 2 নম্বর কার্বন যদি আমি নাম দিই
তাহলে 2 নম্বর কার্বনে আছে। তাহলে কি এই ওয়েজ যে ফাংশন গ্রুপ তার অবস্থানের পার্থক্য আছে। এখন এই অবস্থানের পার্থক্যের জন্য কি একই আণবিক সংকেত বিশিষ্ট আমরা দুটো আইসোমার পেয়ে যাচ্ছি যাদের ভৌত ও রাসায়নিক ধর্ম দুটোই আলাদা হয়। তাহলে এখানে কি এই যে অবস্থানের পার্থক্যের জন্য যে আমরা যে সমবায়বতাটা পাচ্ছি বা যে আইসোমারগুলো পাচ্ছি এগুলোকে আমরা কিসের আন্ডারে ফেলবো? এই অবস্থান ঘটিত সমবায়বতার মধ্যে আমরা আলোচনা করছি। তো এটা ছিল অবস্থান ঘটিত সমবায়বতার একটা উদাহরণ। তো আমি যদি আরেকটা উদাহরণ নিয়ে নিই, তো এই দুটোই আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো এখানে দেখতে পারো যে এই হাইড্রক্সিল গ্রুপ আর যে নাইট্রো গ্রুপ আছে তারা পরস্পরের অর্থ পজিশনে আছে, কিন্তু এখানে কি আছে এই হাইড্রক্সিল গ্রুপ আর যে নাইট্রো গ্রুপ তারা মেটা পজিশনে আছে। তাহলে কি তাদের মধ্যে অবস্থানগত পার্থক্য রয়েছে। এবং এই অবস্থানগত পার্থক্যের জন্য আমরা দুটো আইসোমার পেয়ে যাচ্ছি যাদের আবার বলছি ভৌত ধর্ম রাসায়নিক ধর্ম আলাদা হবে। তাহলে এটি আরেকটা উদাহরণ যেখানে অবস্থান গঠিত সমবায়বতা দেখা যায়। এবার যদি আমি কার্যকরী গ্রুপ গঠিত সমবায়বতা নিয়ে যদি আমি আলোচনা করি 3 নম্বর, এখানে আমি যদি একটা এক্সাম্পল নিই সেটা CH3 CH2 CH আর একটা লিখে নিচ্ছি CH3 CO তাহলে এখানে যদি আমি সেম ভাবে কাউন্ট করি তাহলে কি হবে 3টে হাইড্রোজেন, দুটো 5টা 6টা হাইড্রোজেন, এখানে 3টে 6টা হাইড্রোজেন, কার্বন কটা আছে 1টা 2টো 3টে, কার্বন আছে 1টা 2টো 3টে, অক্সিজেন কটা আছে 1টা। তো এটাকে যদি আমি আর একটু ভেঙে লিখি তাহলে এটা হবে COH। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি দুটো আইসোমার নিয়ে নিয়েছি বা দুটো যৌগ নিয়ে নিয়েছি যেখানে আণবিক সংকেত আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম একই, কিন্তু পার্থক্যটা কোথায়? এখানে এই যৌগটার যে ফাংশনাল গ্রুপ আছে সেটা অ্যালডিহাইড ফাংশনাল গ্রুপ, কিন্তু এই যৌগের ক্ষেত্রে এটা আছে কিটো ফাংশনাল গ্রুপ। তাহলে দেখতে পাচ্ছ যে আণবিক সংকেত এক কিন্তু যে ফাংশনাল গ্রুপগুলো আছে সেগুলো আলাদা। তাহলে এই ফাংশনাল গ্রুপ যখন আলাদা হবে বা কার্যকরী গ্রুপ যখন আলাদা হবে তখন আমরা যে সমবায়বতাটা পাবো সেটা হবে কার্যকরী গ্রুপ গঠিত সমবায়বতা। তো এটা ছিল একটা এক্সাম্পল কার্যকরী গ্রুপ গঠিত সমবায়বতা। এবার আমি চলে যাব পরেরটায় 4 নম্বর, সেটা হচ্ছে মেটামরিজম। তো মেটামরিজমের ক্ষেত্রে কি হবে যে আণবিক সংকেতটা তো একই হবে কিন্তু কিছু মৌল যেগুলো দ্বিযোজী হতে পারে বা ত্রিযোজী হতে পারে, যেমন আমি যদি লিখে নিই অক্সিজেন, সালফার, তো এই সমস্ত যে দ্বিযোজী মৌল, বা যদি আমি নিয়ে নিই যেমন ধরো কিটোর ক্ষেত্রে দেখা যেতে পারে তাহলে কি হবে এই সমস্ত যদি তুমি কোনো একটা যৌগের ক্ষেত্রে এই দ্বিযোজী বা ত্রিযোজী কোনো যদি মৌল দেখতে পাও এবং তাদের দুধারে যদি অ্যালকিল বা অ্যারাইল গ্রুপের পার্থক্য থাকে তাহলে আমরা যে সমস্ত আইসোমারগুলো পাবো তাকে বলা হবে কি মেটামার, আর এই ঘটনাটাকে বলা হবে মেটামরিজম। তো আমি যদি একটু উদাহরণ নিই তাহলে আরো বুঝতে সুবিধা হবে। তো আমি কি বললাম যৌগে ধরো অক্সিজেন এই মৌলটা আছে একটা দ্বিযোজী মৌল, কারণ এই দুটো বন্ডিং এর সাহায্যে অন্য কোনো পরমাণুর সাথে বন্ধনে আবদ্ধ হতে পারে। তাহলে এটা একটা দ্বিযোজী মৌল, তো এটা আমি নিয়ে নিলাম। এর একদিকে একটা আমি অ্যালকাইল গ্রুপ নিয়ে নিলাম R1, এর দিকে নিয়ে নিলাম R2। তাহলে এই দ্বিযোজী মৌলের এই যে অ্যালকাইল গ্রুপগুলো আছে যেখানে আছে R1 R2, আবার যদি আমি এরকম লিখি যে R3 R4 তাহলে কি হবে
এখানে দ্বিযোজী মৌলটা সেম আছে, কিন্তু তাদের দুদিকে যে অ্যালকিল গ্রুপ সেগুলো আলাদা আছে। এগুলো অ্যালকিল হতে পারে, অ্যারাইল হতে পারে। আমি এখানে তোমাদের বোঝানোর সুবিধার জন্য এই আর গুলোকে আমি অ্যালকিল হিসেবে কল্পনা করছি। তাহলে কি অ্যালকিল গ্রুপগুলো যখন আলাদা হবে দুদিকে, তখন তাহলে কি হবে, আমাদের আণবিক সংকেত কিন্তু একই থাকতে হবে। তাহলে আণবিক সংকেত একই থেকে যখন দুধারে অ্যালকিল গ্রুপগুলো আলাদা হবে, তখন তাহলে আমরা কি হবে, আমরা কিছু আইসোমার পাবো, এবং সেই আইসোমারগুলোকে বলা হবে পরস্পরের মেটামার, আর এই পুরো ঘটনাটাকে বলা হবে মেটামেরিজম। যদি আমি একটা উদাহরণ নিই তাহলে আরো ক্লিয়ার হবে। আমি যদি নিয়ে নিই C4H10O, C4H10O, তাহলে আমরা লিখতে পারি CH3CH2O CH2 CH3। তাহলে দেখো এখানে অক্সিজেন রয়েছে এবং তার দুধারে দুটো অ্যালকিল গ্রুপ রয়েছে। যে ইথাইল যে অ্যালকিল গ্রুপ সেটা রয়েছে। আবার যদি আমি এটাকে এইভাবে লিখি CH3O CH2 CH2 CH3, তাহলে এখানে দেখি কটা হাইড্রোজেন আছে, 3টে 5টা 7টা 10টা। কার্বন কটা আছে, 1টা 2টো 3টে 4টে, আর এই অক্সিজেনটা রয়েছে। তাহলে এখানে দেখো শুধু মিথাইল আছে আর এখানে প্রোপাইল আছে। তাহলে কি যে অ্যালকিল গ্রুপগুলো যে যুক্ত আছে অক্সিজেনের সঙ্গে সেগুলো কি আছে, আলাদা আছে। তাহলে এই যে অ্যালকিল গ্রুপগুলো আলাদা থাকার জন্য আমরা কি পাচ্ছি, দুটো আইসোমার পাচ্ছি, আর এই দুটো আইসোমারকে বলা হয় পরস্পরের মিটামার, আর এই পুরো ঘটনাটাকে বলা হবে মেটামেরিজম, যেহেতু এখানে অ্যালকিল গ্রুপগুলো আলাদা। তো এই ছিল একটা এক্সাম্পল মেটামেরিজম সম্পর্কে। পরেরটাতে চলে যাব, সেটা কি আছে, বদ্ধ শৃঙ্খল মুক্ত শৃঙ্খল সমবায়বতা। তাহলে যদি আমি একটা উদাহরণ নিই, একটা আমি উদাহরণ নিয়ে নিয়েছি। এখানে দেখতে হচ্ছে হাইড্রোজেন কটা আছে, 3টে 4টে 6টা। কার্বন কটা আছে, হাইড্রোজেন তাহলে কটা আছে, 6টা। কার্বন কটা আছে, কার্বন আছে 1টা 2টো 3টে, তাহলে কার্বন হয়ে গেল 3টে। এবার এখানে একটা কি আছে, মুক্ত শৃঙ্খলায় আছে, কারণ এর মধ্যে কোনো রিং নেই এই যৌগটার মধ্যে, তো এই জন্য এটা মুক্ত শৃঙ্খল। আমি যদি এরকম একটা যৌগ কল্পনা করি যেখানে একটা রিং বা বলয় আছে, তো সেটা হবে এই যৌগটা। তো এখানে দেখতে হচ্ছে একটা বলয় অবস্থান করছে, তো এটাকে বদ্ধ শৃঙ্খল। আর এখানে কার্বন কটা আছে, 1টা 2টো 3টে, হাইড্রোজেন কটা আছে, 2টো 4টে 6, তো এটার সঙ্গে মিলে যাচ্ছে। তো এরা কি হবে, পরস্পরের আইসোমার হবে, কিন্তু এখানে এটা মুক্ত শৃঙ্খল, এটা হচ্ছে বদ্ধ শৃঙ্খল। তো এই যে আইসোমার বা এই যে আইসোমেরিজম ব্যাপারটা, যেখানে একটা আইসোমার মুক্ত শৃঙ্খলা থাকবে, একটা বদ্ধ শৃঙ্খলা থাকবে, এটাকে আমরা বদ্ধ শৃঙ্খল মুক্ত শৃঙ্খল সমবায়বতার মধ্যে ফেলতে পারি। লাস্ট যেটা নিয়ে আমি আলোচনা করবো সেটা হচ্ছে টটোমারিজম। টটোমারিজম জিনিসটা কি, টটোমারিজম হচ্ছে তোমার কাছে ধরো দুটো আইসোমার আছে, তারা কি হবে, তারা একটা সাম্যাবস্থায় থাকবে, এবং সেই সাম্যাবস্থাটা কি হবে, গতিশীল হবে। সেই যে ইকুইলিব্রিয়ামটা হবে সেটা ডাইনামিক হবে, এবং এই ডাইনামিক ইকুইলিব্রিয়ামের জন্য কি হবে, একটা পার্সেন্টেজ, মানে দুটো যে তোমার কাছে আইসোমার থাকবে, তাদের কি হবে, একটা তাদের স্থায়িত্বের জন্য প্রাধান্য পেতে পারে, অন্যটা কি হবে, ততটা প্রাধান্য পাবে না, কিন্তু তাদের মধ্যে একটা সাম্যাবস্থা সবসময় বর্তমান থাকে। তো সেই সাম্যাবস্থার জন্য আমরা যে আইসোমারগুলো পাবো সেগুলোকে কি বলবো, আমরা টটোমার বলবো, আর এই পুরো ঘটনাটাকে কি বলবো আমরা, টটোমেরিজম। তো এটা পুরোটাই একটা গতিশীল সাম্যাবস্থার উপর নির্ভরশীল, যেখানে আমরা
দুটো আইসোমারকেই পাবো, কিন্তু তাদের পার্সেন্টেজটা ভ্যারি করবে। তো এক্সাম্পলে যাওয়ার আগে আমি কিছু শর্ত লিখে নিতে চাই, যেটা থাকতেই হবে কোনো জৈব যৌগে, তবে সেটা টটোমারিজম দেখাতে পারবে। সেটা হচ্ছে কার্যকরী গ্রুপের পাশে অবশ্যই একটা আলফা হাইড্রোজেন থাকবে। আর কি হবে, তড়িৎ ঋণাত্মক মৌল থাকতে হবে যেগুলো দ্বিযোজী বন্ধনে বা ত্রিযোজী বন্ধনে আবদ্ধ হবে। যেমন একটা উদাহরণ যদি আমি নিই, যদি আমি কিটোর ক্ষেত্রে নিয়ে নিই, এটা এখানে যদি R1 R2 লিখে দিই, তো এখানে দেখো তড়িৎ ঋণাত্মক মৌল কোনটা, অক্সিজেন, এবং সেটা দ্বিযোজী বন্ধনে আবদ্ধ আছে। সিমিলারলি আমি যদি এনওর কথা ভাবি, তো এখানে ওই অক্সিজেনটা একটা তড়িৎ ঋণাত্মক মৌল যেটা দ্বিযোজী বন্ধনে আবদ্ধ হবে। তো এইরকম তোমাকে ফাংশনাল গ্রুপ থাকতে হবে যেখানে তড়িৎ ঋণাত্মক মৌলটা দ্বিযোজী বা ত্রিযোজী বন্ধনে আবদ্ধ থাকে। তো এই দুটো শর্ত যদি স্যাটিসফাই করে তবেই আমরা টটোমারিজম পেতে পারবো। তো আমি বিভিন্ন ধরনের টটোমারিজম দেখা যেতে পারে। তো আমি এখানে শুধু কিটোইনাল টটোমারিজম সম্বন্ধে আলোচনা করব। নাইট্রোজো অক্সিম, এরকম আরো কিছু টটোমারিজম আছে, সেগুলো তোমরা বইয়ে দেখে নিতে পারো, কিন্তু সবার ক্ষেত্রে কনসেপ্টটা একই হবে, তাই জন্য আমি সেগুলো আর দেখাবো না, তোমরা সেগুলো নিজেরা দেখে নিতে পারো। তো কিটোইনাল টটোমারিজমের আমি যদি একটা উদাহরণ নিয়ে নিই, এটা একটা নিয়ে নিলাম উদাহরণ। এখানে দেখো, এখানে একটা কিটো গ্রুপ আছে, এখানে একটা এক্সট্রা গ্রুপ আছে। এখানে এবার দেখতে হবে যে আলফা হাইড্রোজেন আছে কি, এই যে ফাংশনাল গ্রুপ, এই যে কার্বন, এর পাশের কার্বনটা হবে আলফা কার্বন, এবং আলফা কার্বনের সঙ্গে এই যে হাইড্রোজেনগুলো যুক্ত আছে এগুলো হবে আলফা হাইড্রোজেন। তাহলে এখানে আলফা হাইড্রোজেন আছে। এবার এটাকে যদি আমি, এটা তাহলে কি কিটো ফর্মে আছে, কারণ এখানে ফাংশনাল গ্রুপটা কিটো। তো এটাকে আমি কি করতে পারি, এটাকে যদি আরেকটু ভেঙে লিখি, তাহলে এটা আমার কি হয়ে গেল, একটা আলফা হাইড্রোজেন, এটা আলফা কার্বনের সঙ্গে যদি নাম দিই আলফা কার্বনের সঙ্গে আছে, তাহলে এটাকে আমি এইভাবে লিখতে পারি। তাহলে কি হবে ব্যাপারটা, এটাকে এখানে লিখি, তো আমি এরকম একটা পেয়েছি জিনিসটাকে, যখন আমি এই বন্ডটাকে যখন শিফট করেছি এবং এই ডবল বন্ডটা যখন একটা হাইড্রোজেন নিয়েছে তখন আমি এই জিনিসটা পেয়েছি। তো এখানে দেখো কিটো গ্রুপটা নেই, বদলে কি আছে, একটা ইন ময়েটি আছে আর একটা অল ময়েটি আছে। এগুলোকে ফাংশনাল গ্রুপগুলোকে এখানে ডবল বন্ডটাকে ইন বলে, আর এই যে অ্যালকোহলের যে ওইচ আছে সেটাকে অল বলে। তাহলে যেহেতু আমি ইন একটা ফাংশনাল গ্রুপ পেয়ে যাচ্ছি, তার সঙ্গে অল পেয়ে যাচ্ছি, তো এটাকে বলা হয় ইনল ফর্ম। তো এটা হচ্ছে কিটো ফর্ম আর এটা হচ্ছে ইনল ফর্ম। তো এখানে দেখতে পাচ্ছ, আর এই হাইড্রোজেনের সঙ্গে এই অক্সিজেনের মধ্যে একটা হাইড্রোজেন বন্ডিং হবে, তার জন্য কি হবে, এই ফর্মটা স্টেবল হবে। ওই জন্য আমি এখানে যে চিহ্নটা দিয়েছি দেখি, এই চিহ্ন দিয়ে এই টটোমারগুলোকে আমরা শো করতে পারি। আর এই যে অ্যারোটা, এটা বড় দিয়েছি কারণ এই যে ডান দিকের যে যৌগটা আছে এটা বেশি স্টেবল, আর এই অ্যারোটা আমি ছোট দিয়েছি কারণ এই বাঁ দিকের যে যৌগটা আছে সেটা এর থেকে কম স্টেবল। কিন্তু দেখো দুটোই কিন্তু ইকুইলিব্রিয়ামে আছে, কিন্তু পার্সেন্টেজ অফ স্টেবিলিটি বা যদি বলি স্থায়িত্ব কার বেশি, এই যৌগটা স্থায়িত্ব বেশি, ওই জন্য বেশি পার্সেন্টেজ যৌগ এই অবস্থায় থাকবে, কম পার্সেন্টেজ যৌগ এই কিটো অবস্থানে থাকবে। কিন্তু দুটো আইসোমারই কিন্তু একটা ডাইনামিক ইকুইলিব্রিয়াম বা গতিশীল সাম্যাবস্থায় থাকবে। তো এই চিহ্ন দিয়ে আমরা টটোমারিজমকে ডিনোট করতে পারি বা দেখাতে পারি।
তো এটা ছিল একটা উদাহরণ যেখানে টটোমেরিজম দেখা যেতে পারে। তো এখানে আমি আলোচনা করলাম যে সমবায়বতা কি এবং দু ধরনের সমবায়বতা আমরা পেতে পারি, গঠনগত সমবায়বতা, ত্রিমাত্রিক সমবায়বতা। এখানে গঠনগত সমবায়বতা নিয়ে আমি ডিটেলস আলোচনা করলাম। পরের ভিডিওতে আমি ত্রিমাত্রিক সমবায়বতা নিয়ে আলোচনা করব। তাহলে আমি আবার বলছি, সমবায়বতা যে পুরো যে চ্যাপ্টার মানে যে পুরো বিষয়টা কমপ্লিট হয়ে যাবে। তো এই ছিল আজকের বিষয়। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল, আর শেয়ার করতে ভুলো না বন্ধুদের সাথে, যাতে তারাও এই ধরনের ভিডিও পেতে পারে। আর আমাদের চ্যানেলে বিভিন্ন সাবজেক্টের ওপর যারা অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী আছে তারা পড়াচ্ছেন, তাদের ভিডিওগুলো তোমরা দেখতে পারো। আশা করি তোমাদের অনেক উপকারে আসবে। আর তোমাদের যদি কোনো ছোট ভাই বোন থাকে যারা এই ক্লাস 10, 11, 12, 8, 9 এই সব ক্লাসে পড়াশোনা করছে, তো তাদেরকেও এই ভিডিওগুলো রেকমেন্ড করতে পারো। তাদের জন্য এগুলো অনেক বেশি উপকৃত হবে তারা। তো এই বলে আজকে আমি এখানে ভিডিও শেষ করলাম।